যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ২১তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ী, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ ও অ্যানিমেশন করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম। মোবাইল নাম্বার 01710488998। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আজ হলো ২১তম ক্লাস। আজকের অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় শিরোনাম হলো আরোহের প্রকারভেদ। ক্লাস সংখ্যা অর্থাৎ এই তৃতীয় অধ্যায়ের ক্লাস সংখ্যা হবে 20টি, অর্থাৎ এই অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে মোট ক্লাস হবে 20টি ক্লাস হবে। এই অধ্যায়ে মোট 20টি ক্লাস রয়েছে। তৃতীয় অধ্যায়ের পাঠ পরিকল্পনা অর্থাৎ আমাদের দেখালাম যে এই অধ্যায়ে 20টি ক্লাস হবে, সেই 20টি ক্লাসের শিরোনাম এখন দেখানো হবে। অর্থাৎ এই পাঠ পরিকল্পনা এই 20টি ক্লাসের শিরোনাম: 1 নম্বর হলো প্রকৃত আরোহ, 2 বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ, 3 বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, 4 অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ, 5 অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, 6 বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, 7 সাদৃশ্যমানের সংজ্ঞা ও উদাহরণ, 8 সাদৃশ্যমানের বৈশিষ্ট্য, 9 সাদৃশ্যমানের মূল্য ও গুরুত্ব, 10 সাধু ও অসাধু সাদৃশ্যমান। 11 নম্বর ক্লাস হবে সাদৃশ্যমান ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, 12 সাদৃশ্যমান ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, 13 নম্বর অপ্রকৃত আরোহ, 14 নম্বরের ক্লাস হবে পূর্ণাঙ্গ আরোহ, 15 নম্বরে হবে পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, 16 নম্বরে ক্লাস হবে পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ আরোহ, 17 নম্বরে হবে যুক্তিসম্মমূলক আরোহ, 18 নম্বরে ক্লাস হবে যুক্তিসম্মূলক আরোহ ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, 19 নম্বর হবে ঘটনা সংযোজন, 20 নম্বর ক্লাস হবে ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। এই তৃতীয় অধ্যায়ে মোট ক্লাস হবে 20টি ক্লাস। তোমরা এই 20টি ক্লাসের মধ্যে পরিপূর্ণভাবে পাবে। তবে এই 20টি ক্লাস তোমাদেরকে পরিপূর্ণভাবে জানতে হবে, দেখতে হবে, শুনতে হবে। তাই তোমরা এই 20টি ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে। তবে এখন দেখো এই তৃতীয় অধ্যায় যে রয়েছে এই তৃতীয় অধ্যায়ের মধ্যে প্রধান প্রধান শব্দসমূহ হচ্ছে যে শব্দগুলো তোমরা যদি সংজ্ঞা মুখস্থ রাখো, এই সংজ্ঞাগুলো মুখস্থ থাকার কারণে এই তৃতীয় অধ্যায়ের যে সাধারণ যে তোমার নৈবিত্তিক আসবে, সাধারণ জ্ঞান আসবে বা ওই জ্ঞানমূলক প্রশ্ন আসবে, এগুলো তো খুব সহজেই তোমরা দিতে পারবে। দেখো প্রধান প্রধান শব্দসমূহ দেখো: কার্যকারণ নীতি, সংশ্লেষক যুক্তিবাক্য, জে.এস. মিল, আরোহমূলক লম্ফ, অবৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ, ঘটনা সংযোজন, পূর্ণাঙ্গ আরোহ, সাধু সাদৃশ্যানুমান, অসাধু সাদৃশ্যানুমান, অপ্রকৃত আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ, সাদৃশ্যানুমান, প্রকৃত আরোহ। অর্থাৎ এই কয়টি শব্দের তোমরা যে তোমাদের যে সংজ্ঞা রয়েছে, প্রাকৃতিক সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। তো এই অধ্যায় পাঠ শেষে অর্থাৎ আমরা 20টি ক্লাস শেষে আমরা কি কি শিখব। তবে আমরা এখানে অনেকগুলো যেহেতু পাঠ আমরা খুব দ্রুত করতেছি এবং যেহেতু এটা প্রথম ক্লাস আমরা দেখাচ্ছি, পরবর্তী ক্লাসগুলোতে আমরা শুধু রিমাইন্ডার দেখাবো। দেখো যে ওই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখব: প্রকৃত আরোহের ধারণা ব্যাখ্যা করতে পারবো, প্রকৃত আরোহের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, বৈজ্ঞানিক আরোহের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, অবৈজ্ঞানিক আরোহের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের সম্পর্ক মূল্যায়ন করতে পারবো, আর সাদৃশ্যমানের ধারণা ব্যাখ্যা করতে পারবো, সাদৃশ্যমানের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, সাদৃশ্যমানের গুরুত্ব মূল্যায়ন করতে পারবো, সাদৃশ্যমানের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, সাদৃশ্যমানের সাথে বৈজ্ঞানিক আরোহের তুলনা করতে পারবো, সাদৃশ্যমানের সাথে অবৈজ্ঞানিক আরোহের তুলনা করতে পারবো, অপ্রকৃত আরোহের ধারণা ব্যাখ্যা করতে পারবো, পূর্ণাঙ্গ আরোহের ধারণা ব্যাখ্যা করতে পারবো, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের তুলনা করতে পারবো,
পূর্ণাঙ্গ আরোহের যথাযথতা মূল্যায়ন করতে পারবো, পূর্ণাঙ্গ আরোহের মূল্য ও গুরুত্ব বর্ণনা করতে পারবো, যুক্তিসম্মতমূলক আরোহের ধারণা ব্যাখ্যা করতে পারবো, যুক্তিসম্মতমূলক আরোহ বৈজ্ঞানিক আরোহের তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো, যুক্তিসম্মতমূলক আরোহের যথাযথতা মূল্যায়ন করতে পারবো, ঘটনা সংযোজন ধারণা ব্যাখ্যা করতে পারবো, ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহের তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে তোমরা। তারপরে ঘটনা সংযোজন ও প্রকৃত আরোহ কি না মূল্যায়ন করতে পারবে, অবৈজ্ঞানিক আরোহের অবৈধ সার্বিকরণ চিহ্নিত করতে পারবে, ভগ্নাংশ সূত্র প্রয়োগের মাধ্যমে সাদৃশ্য অনুমানের সম্ভাবনার মাত্রা নিরূপণ করতে পারবে, সাদৃশ্য অনুমানের ভ্রান্তি নিরসন করতে পারবে। অর্থাৎ এই 20টি ক্লাসে তোমরা এই 27টি বিষয় তোমরা শিখতে পারবে। আজকের অধ্যায় ও আলোচ্য বিষয় হলো আরোহের প্রকারভেদ অধ্যায়, অধ্যায় নম্বর হলো 3, ক্লাস নম্বর হলো 1। আজকাল হলো তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। আলোচ্য বিষয় আছে কি? আলোচ্য বিষয় হলো প্রকৃত আরোহ। তো আমাদের আজকে আমরা প্রকৃত আরোহ কি সম্পর্কে জানি। দেখো, অধ্যায় নম্বর 3 পাঠ হলো 1, প্রকৃত আরোহ। তাহলে প্রকৃত আরোহণ হলো আজকে। তাহলে আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। আর যে প্রক্রিয়ায় কয়েকটি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গৃহীত হয় তাকে আরোহমূলক লম্ফ বলে। আরোহমূলক লম্ফের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল আরোহ অনুমানকে প্রধানত 2 ভাগে ভাগ করেছেন। তো আমরা এখন প্রকৃত আরোহ কাকে বলে আমরা এটা আগে সংজ্ঞা মুখস্থ রাখবো। যে আরোহ অনুমান বিশেষ বিশেষ দৃষ্টান্ত, অর্থাৎ বিশেষ বিশেষ যে অনুমানে কি, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তে অর্থাৎ বিশেষ বিশেষ অর্থাৎ কয়েকটি মাত্র, অর্থাৎ 1টি 2টি বা 3টি বা সর্বোচ্চ 3টি 4টি 5টি বা 10টি পর্যন্ত বিশেষ দৃষ্টান্ত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা সেই অর্থাৎ আমরা শুধু ওগুলোকে কি করব, পরীক্ষা করব। এর ভিত্তিতে আমরা সার্বিক একটা সিদ্ধান্ত অর্থাৎ বড় একটা সিদ্ধান্ত গ্রহণ করব। যে প্রক্রিয়া কি একটি দৃষ্টান্ত অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা তাকে আরোহমূলক লম্ফ বলে। অর্থাৎ এখানে আরোহমূলক লম্ফ বলতে কি বোঝায়, এই যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে যে একটা সার্বিক অর্থাৎ বিশেষ বিশেষ থেকে যে সার্বিক গ্রহণ করা হয়, অর্থাৎ কিছু কিছু থেকে বেশি সংখ্যায়, অর্থাৎ অল্প সংখ্যা থেকে এখানে বেশি সংখ্যায় যখন আমরা গমন করব, এই বিশেষ বিশেষ অর্থাৎ অল্প অল্প যে সংখ্যাটা রয়েছে, এই অল্প সংখ্যা থেকে আমরা যখন আমরা বেশি সংখ্যায় যাব, বেশি সংখ্যার যাব, তখন এই কম সংখ্যা থেকে বেশি সংখ্যা যাওয়াকেই এই আরোহমূলক লম্ফ বলে। তাহলে আরোহমূলক লম্ফের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তি করে কি জন স্টুয়ার্ট মিল কি করেছেন, 2 ভাগে ভাগ করেছেন। যথা কি কি, যে প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ, আর একটা হলো কি অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ। তাহলে আরোহ প্রধানত কয় প্রকার? আরোহ 2 প্রকার। আরোহ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো প্রকৃত আরোহ, একটা হলো অপ্রকৃত আরোহ। তো আমরা এখন এই পর্যায়ক্রমে জানবো তিনি তিনি প্রকৃত আরোহকে আবার 3 ভাগে ভাগ করেছেন। প্রকৃত আরোহ কয় প্রকার? আবার 3 প্রকার। বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। তাহলে অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহকে যুক্তিবিদ মিল 3 ভাগে ভাগ করেছেন। অর্থাৎ আমরা যে প্রথমে যে আরোহ 2 প্রকার দেখলাম, যে একটা হলো প্রকৃত আরোহ, একটা হলো অপ্রকৃত আরোহ। আবার এই প্রকৃত আরোহ আবার 3 প্রকার, আর অপ্রকৃত আরোহ আবার 3 প্রকার। একটা হলো পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসম্মত আরোহ এবং একটা হলো ঘটনা সংযোজন আরোহ। তাহলে মোট কয় প্রকার? 3 3 6 প্রকার হলো আরোহ। তাহলে আমরা যে এইখানে যে আরোহগুলো দেখলাম, যে প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য অনুমান, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসম্মত আরোহ এবং ঘটনা সংযোজন, এইগুলো আমরা যেগুলো একটা কি দেখবো, এখন একটা ছকের মাধ্যমে দেখবো আমরা। তাহলে ছকের মাধ্যমে দেখলে আমরা কি করব, এই জিনিসগুলো আমরা একটা আয়ত্তে চলে আসবে এবং মনের মধ্যে একটা ছক তৈরি হবে যে এটার পর এটা হয়, বা প্রকৃত আরোহ কয় প্রকার, অপ্রকৃত আরোহ কয় প্রকার। দেখো, যে আমরা আরোহের শ্রেণীকরণকে কি করব, নিচের ছকের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন আরোহ, তাহলে আরোহ কয় প্রকার আমরা দেখেছি প্রথমে, তোমরা বলো দেখি, বলতে পারো কিনা যে আরোহ কয় প্রকার? আরোহ হলো 2 প্রকার। কি কি? দেখো, 2 প্রকার। একটা হলো প্রকৃত আরোহ, আর একটা কি বলো দেখি, তোমরা বলতে পারবে? সেটা হলো অপ্রকৃত আরোহ। তাহলে একটা হলো প্রকৃত আরোহ, একটা হলো অপ্রকৃত আরোহ। আরোহ 2 প্রকার। তাহলে প্রকৃত আরোহ আবার কয় প্রকার? আমরা দেখেছি যে প্রকৃত আরোহ কয় প্রকার, প্রকৃত আরোহ আবার 3 প্রকার। দেখো কি কি, দেখো তোমরা পারো কিনা, ট্রাই করো। 1 নম্বর হলো কি বৈজ্ঞানিক আরোহ, 2 নম্বর কি
অবৈজ্ঞানিক আরোহ। তাহলে 3 নম্বরটা কি হবে? মনে রাখছো তোমার? আচ্ছা, 3 নম্বর হলো সাদৃশ্য অনুমান। তাহলে প্রকৃত আরোহ আবার 3 প্রকার। একটা হলো বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। তাহলে অপ্রকৃত আরোহ আবার কয় প্রকার? আমরা দেখেছি যে অপ্রকৃত আরোহ আবার 3 প্রকার। তাহলে অপ্রকৃত আরোহ কয় প্রকার? 3 প্রকার। যেমন একটা পূর্ণাঙ্গ আরোহ, একটা হলো কি যুক্তিসম্মতমূলক আরোহ, আর একটা হলো কি ঘটনা সংযোজন আরোহ। তাহলে দেখো, এখন আমরা যে আগে যেটা পড়লাম সেখান থেকে এটা আবার খুব স্পষ্ট আরো দেখা যাচ্ছে যে আরোহ 2 প্রকার, প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। তাহলে প্রকৃত আরোহ আবার 3 প্রকার, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। তাহলে অপ্রকৃত আরোহ আবার 3 প্রকার, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসম্মত আরোহ এবং ঘটনা সংযোজন আরোহ। তাহলে অবশ্যই এটা তোমার মনে হয়, এটা আমার জানার মতে যে তোমার অবশ্যই এটা এই প্রকারভেদ সম্পর্কে আর তোমার প্রশ্ন থাকবে না। এখন শুধু প্রশ্ন থাকবে যে এগুলো কাকে বলে, প্রকৃত আরোহ কাকে বলে, অপ্রকৃত আরোহ, এগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে জানবো। তাহলে দেখো, আরোহের আলোচনায় ব্রিটিশ যুক্তিবিদ মিল এবং স্কটিশ যুক্তিবিদ কি করছে? আলেকজান্ডার বেইন আরোহমূলক লম্বকে আরোহের প্রাণবিন্দু বলে মনে করেন। বস্তুত আরোহমূলক লম্বের ভিত্তিতেই তারা আরোহের শ্রেণীকরণ করেছেন। তাদের মতে যে আরোহে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে তা প্রকৃত আরোহ এবং যে আরোহে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে না তা অপ্রকৃত আরোহ। তো যুক্তির মিল প্রকৃত আরোহকে যথার্থ আরোহ বলে অভিহিত করেছেন। এখন প্রকৃত আরোহ কাকে বলে? যে আরোহে এই আরোহমূলক লম্ব উপস্থিত থাকে সেটা হলো প্রকৃত আরোহ। যে আরোহে এই আরোহমূলক লম্ব উপস্থিত থাকে না সেটাকে বলা হয় অপ্রকৃত আরোহ। আমরা আরোহমূলক লম্ব এর আগে একটা সংজ্ঞা পড়েছি, যে আরোহমূলক লম্ব হলো এরকম আরোহমূলক লম্ব বলে যেটা বিশেষ বিশেষ অর্থাৎ কিছু কিছু দৃষ্টান্ত থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে উপস্থিত হবো, অর্থাৎ কিছু থেকে বিশেষ বা অল্প সংখ্যক থেকে বেশি সংখ্যক জিনিসে সিদ্ধান্ত নিব। এটা তোমাদেরকে আরো একটা উদাহরণ সহায়ক খুব বুঝিয়ে বলবো, পরবর্তীতে আছে, এটা এখনই আছে, এই ক্লাসেই পরে অংশে তোমরা দেখাবো। আরোহমূলক লম্ব তোমার তোমার এটা জানার পরে আরো একটা কি হবে, আরো স্পষ্ট হবে। প্রকৃত আলোর সংজ্ঞা উদাহরণ দেখো, প্রকৃত আলো কাকে বলে? গ্রিক দার্শনিক এরিস্টটল তার টপিকস গ্রন্থে ল্যাটিন টপিকা সর্বপ্রথম প্রকৃত আরোহ সম্পর্কে আলোচনা করেন। তিনি মনে করতেন প্রকৃত আরোহ হলো বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাহায্যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যা আরোহমূলক লম্বের সাহায্যে সম্পন্ন হয়। অর্থাৎ কি, যেসব আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে সেগুলোই প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ। যেমন কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে দেখা গেল যে আগুন দহন করে, দেখা যায় পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন না হলে আগুন সর্বত্রই কি একইভাবে দহন করে এবং এর কোনো কি ব্যতিক্রম হয় না। তাই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে কি সকল ক্ষেত্রে আগুন দহন করে। দেখো, আমরা কিন্তু সব বিষয়ে পুরানো দেখিনি, আমরা বিশেষ বিশেষ দেখেছি যে আগুন দিয়ে রান্না করা হয়, আগুন কি কি করে তোমার হাত পড়ে, আগুন কি করে, যেমন তরকারি যদি বেশিক্ষণ থাকে আর তরকারি পুড়ে যায়, তো আমরা বিশেষ বিশেষ দেখেছি যে আগুন দহন করে বা বাড়ি পড়ে দেখেছি। কিন্তু আমরা এই বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে কি করেছি, সিদ্ধান্ত করেছি যে আগুন সকল ক্ষেত্রেই দহন করে, আগুনকে যা দেওয়া হবে তাই দহন করবে। তা আমরা কিন্তু সবগুলোই দেখিনি। এই যে কিছু কিছু দৃষ্টান্ত থেকে আমরা যে এই যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আগুন সবকিছু দহন করে, এটি হলো আরোহমূলক লম্ব বা এখানে এটাকেই বলে প্রকৃত আরোহ বা আরোহ। তো আরোহের এটুকু সংজ্ঞা মুখস্থ রাখলেই তোমাদের হবে যে যেসব আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে সেগুলোই প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ। তাহলে এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাহায্যে আরোহমূলক লম্ব ভিত্তিতে এরূপ সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল আরোহমূলক লম্বকে প্রকৃত আরোহের প্রাণ বলে উল্লেখ করেছেন। এই আরোহমূলক লম্বকে আরোহের প্রাণ বলা হয়, এটা তোমরা মুখস্থ রাখবে। বস্তুত আরোহমূলক লম্বের সাহায্যে জানা বিষয় থেকে অজানা কিছু থেকে সামগ্রিক এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত সিদ্ধান্তে উপনীত হয়। তাহলে এখন দেখো যে আরোহমূলক লম্বটা কি, যে আরোহমূলক লম্ব হলো কি জানা বিষয় থেকে কি আমরা অজানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব, জানা বিষয় থেকে কি অজানা বিষয়ে সিদ্ধান্ত করব, কিছু থেকে সমগ্র অর্থাৎ কিছু থেকে কি করব মানে অল্প সংখ্যক থেকে বেশি সংখ্যকে সিদ্ধান্ত গ্রহণ করব, এবং নিরীক্ষিত থেকে, নিরীক্ষিত বলতে কি এখানে পরীক্ষিত রয়েছে, নিরীক্ষিত থেকে এবং অনিরীক্ষিত আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এই নিরীক্ষিত বলতে যেটা নিরীক্ষা করা, পরীক্ষা নিরীক্ষা করা আছে এমন থেকে, আর যেটাকে নিরীক্ষা করা নেই এমন পর্যায়ে আমরা সিদ্ধান্ত উপনীত হব।
এটাই হলো আরম্ভক লম্ব। ওইটাকে অবশ্যই থাকতে হবে। কোথায় থাকতে হবে? এই প্রকৃত আলোর মধ্যে থাকতে হবে। দেখো, নিচে প্রকৃত আরোহের এই বিষয়টি উদাহরণের সাথে দেখা যাক যে প্রকৃত আরোহ থাকলে যে আরম্ভক লম্ব যে থাকে, যে আরম্ভক লম্বটা আসলে কি, এই আরোহের মধ্যে যে বৈশিষ্ট্যের মধ্যে, সেটা আমরা একটা উদাহরণের সাথে দেখে নেব। যেমন রবীন্দ্রনাথ হয় দার্শনিক, নজরুল হয় দার্শনিক, জসীমউদ্দীন হয় দার্শনিক, জীবনানন্দ হয় দার্শনিক, অতএব সকল কবি হয় দার্শনিক। এখানে দেখো যে আমরা এখানে কি দেখেছি যে রবীন্দ্রনাথ, নজরুল, রবীন্দ্রনাথ, এখানে একটা দুইটা তিনটে চারটে, আমরা চারটা কি করেছি, চারজন লোককে আমরা দেখেছি যে উনি দার্শনিক। এই চারজনকে আমরা নিরীক্ষা করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম কি, যে সকল কবি হয় দার্শনিক। আমরা জানি যে রবীন্দ্রনাথ একজন দার্শনিক, না কবি, কবি রবীন্দ্রনাথ একজন কবি। তাহলে কবি যদি হয় দার্শনিক, তাহলে নজরুল আমরা জানি কি, নজরুলও হয় কি কবি, জসীমউদ্দিন হয় কবি এবং জীবনানন্দ হয় কবি। তাহলে আমরা যদি দেখি যে এখানে চারজন কবি আছে, এই চারজন কবি যদি দার্শনিক হয়, আমরা এই চারজন কবির দার্শনিককে পরীক্ষা করার পর সিদ্ধান্ত নিলাম কি, যে সকল কবি হয় দার্শনিক। এই যে চারজনকে আমরা শুধু পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে যে বাকি যতগুলো কবি রয়েছে আমরা এদেরকে কিন্তু পরীক্ষা করিনি, কিন্তু এই পরীক্ষা না কারণে কি, আমরা অতএব সিদ্ধান্ত নিলাম কি, যে সকল কবি হয় দার্শনিক। এই যে আমরা যে চারজনকে পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে আমরা যে এই যে সকল কবি সিদ্ধান্ত নিলাম, এটি হলো কি আরম্ভক লম্ব। এই আরম্ভক লম্ব যেখানে থাকবে না, সেটা হবে, সেটাও কি প্রকৃত আরোহ হবে না। এই প্রকৃত আরোহর বৈশিষ্ট্য হলো কি, এই আরম্ভক লম্ব থাকে। অর্থাৎ এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করবো, যে সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো, একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করব। যেমন আমরা এখানে কি করলাম, যে চারটা কবিকে আমরা কি করলাম, শুধু পরীক্ষা করলাম যে এগুলো দার্শনিক। আর এই চারটা কবির মাধ্যমে আমরা কি সিদ্ধান্ত করলাম, যে সকল কবি হয় দার্শনিক। আমরা সকল কবিকে কি করলাম, দার্শনিক রূপে স্বীকার করে নিলাম। এটি হলো আরম্ভক লম্ব। দেখো এখানে, এখানে চারজন কবির জ্ঞানের প্রতি অনুরাগের বিষয় থেকে সকল কবি হয় দার্শনিক, এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার উপর নির্ভর করে সকল কবি সম্পর্কে এমন সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা হলো কি আরম্ভক লম্ব। আমরা এই যে এখানে যে সিদ্ধান্ত গ্রহণ করলাম, এটি হলো আরম্ভক লম্ব। তাহলে আরম্ভক লম্বকে কি আরোহের ঝুঁকি বলা হয়ে থাকে, কারণ প্রকৃত আরোহে কতিপয় দৃষ্টান্ত যাচাই করে তার সাধারণ বৈশিষ্ট্য অনুমান করা হয়। পরবর্তী সময়ে মধ্যবর্তী দৃষ্টান্তগুলো বাদ দিয়ে লাভ দিয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে কি, যে পরবর্তী সময়ে যে ওই যে মধ্যবর্তী যে দৃষ্টান্তগুলো রয়েছে, অর্থাৎ এই যে আরো যে বাকিগুলো যে কবি রয়েছে, এগুলোকে বাদ দিলাম, কিন্তু বাদ দিয়ে একবারে আমরা কি সিদ্ধান্ত নিলাম, যে সকল কবি হয় দার্শনিক। এই যে আমরা মাঝের মূল্য যে আমরা পরীক্ষা করলাম না, পরীক্ষা না করে যে আমরা যে লাভ দিয়ে চলে আসলাম, এটাকেই বলে আরোহমূলক লম্ব। তাই কারণ প্রকৃত দৃশ্য যাচাই করে তার বৈশিষ্ট্য অনুমান করা হয়। পরবর্তী সময়ে কি এই মধ্যবর্তী দৃশ্য বাদ দিয়ে যে লাভ দিয়ে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এই কারণে সিদ্ধান্তটি সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে। তা আমরা যেহেতু এই কয়েকটি দৃষ্টান্ত শুধু পরীক্ষা করেছিলাম, পরীক্ষা করে বাকিগুলো বাদ দিয়ে আমরা লাভ দিয়ে এখানে চলে আসলাম, তাই এই সিদ্ধান্ত কি হতে পারে, সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে। সকল কবি কিন্তু দার্শনিক হতেও পারে, আবার না হতে পারে। দেখো যে এখানে তো অনেক কবি আছে যেগুলো দার্শনিক নয়, তাহলে অবশ্যই এটা কথাটা কি সত্য বা মিথ্যা, আবার মিথ্যা কথাটাই। তাহলে আমরা জানিছি যে সিদ্ধান্ত কি হতে পারে, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। দেখো, নিচে আরোহমূলক লম্বের উপস্থিত চিত্রের মধ্যে দেখা যায় যে আরোহমূলক লম্ব যে একটা উদাহরণের মধ্যে থাকে বা থাকতেই হবে প্রকৃত আরোহের মধ্যে, তা একটা চিত্রের মাধ্যমে আমরা যদি দেখাই, তাহলে এটা তোমরা আরো খুব সহজে বুঝতে পারবে। আরোহমূলক লম্ব কি, একটা দেখো, এখানে দেখো, কলি হয় মরণশীল, খলিল হয় মরণশীল, গণি হয় মরণশীল। তাহলে এখানে আমরা তিনজন মানুষকে শুধু মরণশীল হওয়া দেখলাম। এখন তার মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম কি, দেখো, মধ্যবর্তী স্তর আরম্ভক লম্ব। এই যে মধ্যবর্তী গুলো যে আছে, যে কলি মলি খলি যদু মধু, এগুলো আরো অনেক লোক রয়েছে, যেগুলোকে আমরা কি করলাম না, পরীক্ষা করলাম না। পরীক্ষা না করে লাভ দিলাম কি, লাভ দিয়ে আসি এখানে কি করলাম, বিশেষ বিশেষ আশ্রয় বাক্য, অর্থাৎ এই বিশেষ বিশেষ করে তিনটা, অর্থাৎ এইখানে বিশেষ বিশেষ আশ্রয় বাক্য বলতে কি, এই বিশেষ বিশেষ তিনজন মানুষকে আমরা শুধু পরীক্ষা করলাম। পরীক্ষা এই মধ্যবর্তী স্তর অর্থাৎ আরম্ভক লম্ব, এই মধ্যবর্তী স্তর যে আমরা বাদ দিলাম, এই যে আর এখানে কলি খুলে জড়িত, তোমাকে বাদ দিলাম, আমাকে বাদ দিলাম, আমার নাম আনিস, আমার নাম তো এখানে নাই, তোমার নাম নাই। তার মানে এখানে কি, যে তোমাকে বাদ দেওয়া হয়েছে, আমাকে বাদ দেওয়া হয়েছে। এই যে বাদ দেওয়ার গুলো যে মধ্যবর্তী স্তর, এই মধ্যবর্তী স্তরগুলো হলো আরোহমূলক লম্ব। এই মধ্যবর্তী স্তরকে বাদ দিয়ে আমরা কি করলাম, সকল মানুষের মননশীল একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম। এখানে কিন্তু দেখো, এই যে মধ্যবর্তী স্তরগুলো যে রয়েছে, এখানে ড্যাশ ড্যাশ রয়েছে, এখানে কিন্তু এই ড্যাশের মধ্যে কি রয়েছে, তুমি আমি রয়েছি, যেগুলো কি
উল্লেখ করা হয়নি। এই যে উল্লেখ করা হয়নি, এই যে মধ্যবর্তী স্তরগুলো রয়েছে, এই মধ্যবর্তী স্তরগুলো হলো আরোহমূলক লম্ব। এই আরোহমূলক লম্ব হলো যে এখানে তোমার কি মধ্যবর্তী স্তর বাদ দিয়ে একবারে সিদ্ধান্ত নেওয়া হলো যে সকল মানুষ হয় মরণশীল। তো আশা করি তোমরা অবশ্যই এই চিত্রটার মধ্যে বুঝতে পেরেছো যে আসলে আরোহমূলক লম্বটা কি। এই আরোহমূলক লম্বই হলো এটো, যে বিশেষ বিশেষ আশ্রয়বাক্য থেকে একটা কি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এটি হলো আরোহমূলক লম্ব। এই আরোহমূলক লম্ব যদি এখানে অনুপস্থিত থাকে তাহলে হবে এটা কি অপ্রকৃত আরোহণ। তাহলে এখানে দেখো তিনটি মানুষের পরীক্ষা করার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম কি সকল মানুষরা মরণশীল। এই যে বাকি যে মানুষগুলো মরণশীল রয়েছে এগুলোকে আমরা কি পরীক্ষা না করে বাদ দিয়েছি, যে এগুলোকে লাভ দিয়ে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করছি, এটি হলো আরোহমূলক লম্ব। দেখো এখানে মধ্যবর্তী স্তর রয়েছে, এখানে আশ্রয় বাক্য রয়েছে, আশ্রয় বাক্য তিনটি, এবং এখানে রয়েছে মধ্যবর্তী স্তর, এই মধ্যবর্তী স্তর আরোহমূলক লম্ব। এটা বাদ বাদ দিয়ে আমরা একবার সিদ্ধান্ত গ্রহণ করলাম কি সকল মানুষরা মরণশীল। এখন দেখো এই সকল মানুষের হলো সার্বিক সিদ্ধান্ত। এখানে সার্বিক বলতে কি বোঝায়? সার্বিক বলতে এখানে কি সর্বোচ্চ সংখ্যা, অর্থাৎ ওই শ্রেণীর সকল বিষয়কে বোঝানো হয়েছে, এটাই বলে সার্বিক। সার্বিকের সংখ্যা হলো বেশি এবং বিশেষ সংখ্যা হলো কম। তাহলে বিশেষ বিশেষ রাষ্ট্র, বিশেষ মানে একজনকে বোঝায়, বিশেষ বিশেষ রাষ্ট্র, বিশেষ মানে একজনকে। কলিহ মনীষী, কলি কি বোঝায়? একজনকে বোঝাচ্ছে। কলিহ মনীষী, কলিহ মনীষী। তাহলে বিশেষ বিশেষ আশ্রয়বাক্য এগুলো থেকে আমরা কি করলাম? সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করলাম। এই বিশেষ বিশেষ আশ্রয়বাক্য থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করাই হলো আরোহমূলক লম্ব বা আরোহ, প্রকৃত আরোহ। প্রকৃত আরোহ প্রকারভেদ দেখো, আমরা প্রকৃত আরোহ দেখিয়েছিলাম। প্রকৃত আরোহ কয় প্রকার? যে সকল আরোহে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে তাদের প্রকৃত আরোহ বলে। প্রকৃত আরোহ প্রকৃতির নিয়ম-নীতির পাশাপাশি কোনো শ্রেণী বিভাগে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে যুক্তির মিল প্রকৃত আরোহ বা যথার্থ আরোহকে তিন ভাগে ভাগ করেছে, যথা কি বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যমান। তাহলে প্রকৃত আরোহ কয় প্রকার? তিন প্রকার: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমান। তারপরে কি প্রকৃত আরোহের শ্রেণীবিভাগগুলোর মধ্যে বৈজ্ঞানিক আরোহতে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, অন্যান্য শ্রেণীগুলোতে তা থাকে না। এর কারণে প্রকৃত আরোহের শ্রেণীগুলোর মধ্যে বৈজ্ঞানিক আরোহ বেশি গুরুত্বপূর্ণ বহন করে। অর্থাৎ এই বৈজ্ঞানিক আরোহ যে রয়েছে, এই বৈজ্ঞানিক আরোহের মধ্যে কি থাকে? এই প্রকৃত আরোহ অর্থাৎ আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে। এই জন্য এই আরোহমূলক লম্ব বিদ্যমান থাকার কারণে এই বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃত আরোহ, আর এগুলোর মধ্যে থাকে না বলে এগুলোকে অপ্রকৃত আরোহ বলা হয়। তাহলে দেখো এখানে আমরা এই ক্লাসের মধ্যে আমরা প্রধানত যেটা জানলাম সেটা হলো কি আরোহের প্রকারভেদ জানলাম, এবং আরোহের প্রকারভেদের মধ্যে প্রকৃত আরোহ যে রয়েছে এই প্রকৃত আরোহের সংজ্ঞা এবং উদাহরণের মধ্যে জানলাম, এবং আরোহমূলক লম্ব কি এই আরোহমূলক লম্ব সম্পর্কে আমরা জানলাম। তোমরা অবশ্যই এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে এটা খুব সহজে মনে রাখবে। তাহলে আমাদের এই ক্লাসের জন্য বাড়ির কাজ হলো কি তোমাদের জন্য, যে একটা দেখো উদ্দীপক দেখো, যে সাজু ব্যাপারীর স্ত্রী সকিনা বিবি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে গত বছর মারা যান। সাজু স্ত্রীর শোক কাটিয়ে উঠতে না উঠতেই তার বড় ছেলে মিশু ব্যাপারী ও তার স্ত্রী জুলেখা সড়ক দুর্ঘটনায় মারা যায়। সাজু ব্যাপারী পরপর তিনটি মৃত্যুর শোকে আহ মুষ্য হয়ে পড়েন। গ্রামের জনপ্রতিনিধি রহিম শেখ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, পৃথিবীর সকল প্রাণী মরণশীল, পৃথিবীর সকলকেই ভোগ করতে হবে। এটার উদ্দীপক। তাহলে উদ্দীপকের আলোকে আমাদের ক উত্তর হলো কি উদ্দীপকে বর্ণিত ঘটনা কোন আলোকের ইঙ্গিত পাওয়া যায় ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো কোন আলোকে, এখানে দেখো পৃথিবীর সকল শ্রেণীর মরণশীল, সকল প্রাণী মরণশীল। এখানে দেখো আমরা শুধু কি তিনজন মানুষকে দেখেছি মরতে, সাধুর স্ত্রী, তার সাধুর বড় ছেলে এবং তার স্ত্রী তিনজন মারা গিয়েছিল। এই তিনজন মারার কারণে এই মৃত্যুর দেখো জনপ্রতিনিধি কি বলেছিল যে সকল মানুষের মরণশীল। তাহলে এখানে কি অবশ্যই এখানে আরোহমূলক লম্ব উপস্থিত রয়েছে। তাহলে আরোহমূলক উপস্থিত থাকার কারণে কি হয়? এখানে প্রকৃত আরোহের কি ইঙ্গিত পাওয়া যায়। এই প্রকৃত আরোহ যে ইঙ্গিত পাওয়া যায় তার একটা তোমরা একটা ব্যাখ্যা দিতে বলতে হবে, যে তুমি কিভাবে এই প্রকৃত আরোহের ইঙ্গিত এখানে পেয়েছো তোমরা। তাহলে খ নাম্বার দেখো, উদ্দীপকে ইঙ্গিতকৃত আরোহের মূল্য সর্বাধিক উক্তিটির সপক্ষে তোমার বক্তব্য উপস্থাপন করো। এটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। তাহলে এটা তোমার বাড়িতে ট্রাই করবে, ট্রাই করলে তোমরা দেখো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তাহলে আজ তোমাদের জন্য ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। পরবর্তীতে দেখা হবে পরবর্তী ক্লাসে। তাহলে আজ এ পর্যন্তই সমাপ্ত।